আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কায়সার আবেদীন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সামনে এমপিএল সাজেশনস এবং গাইডলাইন্স নিয়ে কথা বলবো। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 10 তারিখ বুয়েটে। এখন এই কোশ্চেনটাতে বা পরীক্ষাগুলোতে যদি দেখি, অন্যান্য কোশ্চেনের সাজেশনস বা গাইডলাইন্স দেওয়া খুবই সহজ, কিন্তু এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে যে অনেকগুলো সাবজেক্ট একসাথে করে দেয়া আছে, এবং ওই এটা নাম হচ্ছে জুনিয়র অপারেশন অফিসার বা ইঞ্জিনিয়ার। এছাড়াও একই সময়ে পরীক্ষা হবে হচ্ছে এই ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, মানে ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, ওইরকম আরো অনেকগুলো হচ্ছে একই সাথে দেয়া আছে। পরীক্ষাটা আবার অনুষ্ঠিত হবে হচ্ছে বুয়েটে। তো এই সবকিছু মিলায় এখানে সাজেশন তৈরি করা খুবই টাফ। ঠিক আছে, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এরকম, মানে খুব বেশি সময় নষ্ট করব না, যেহেতু পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। তারপরে একটা এই গাইডলাইন্স নিয়ে, অর্থাৎ নর্মাল যে পড়াশোনাটা আপনারা করছেন ওইটা অবশ্যই নর্মাল ভাবে করে যাবেন। পাশাপাশি আমার যে এখানে যে গাইডলাইন্সটা দেবো এটা একটু ফলো করলে একটা প্যাটার্ন সম্বন্ধে পরীক্ষার হলে মানে এরকম টাইপের আসার সম্ভাবনা অনেক বেশি। আর যদি চলে আসে তাহলে আশা করি যে এটা এখান থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ। তাহলে আমি বেশি কথা বলবো না, শুরু করে দিচ্ছি। যেহেতু সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, এমবিএ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, পেট্রোলিয়াম, কেমিক্যাল, পাওয়ার, অটোমোবাইল, এই সবগুলো মিলিয়ে আছে। এখান থেকে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে দুই তিনটা পার্টে ভাগ করে ফেলবে। কিরকম? যে পেট্রোলিয়াম, কেমিক্যাল, কেমিস্ট্রি এই টাইপের এক ধরনের কোশ্চেন দিবে, ঠিক আছে। আর পাওয়ার, অটোমোবাইল, মেকানিক্যাল এগুলো একটা পার্ট করে ফেলবে। ইলেকট্রিক্যালের যে পার্টগুলো আছে একসাথে করবে, ঠিক আছে। ফিজিক্স আর এমবি হয়তো আলাদা কোশ্চেন করবে, এখানে বিষয়টা সিভিল আলাদা করবে। এই পার্টগুলোতে যখন করতে যাবে কি টাইপের কোশ্চেন হইতে পারে, অনেকগুলো পার্টের মধ্যে যখন এইগুলো হচ্ছে মোটামুটি ইকুইভ্যালেন্ট করার চেষ্টা করে, এখানে এক্সট্রা ভাবে এই নন ডিপার্টমেন্টাল পার্টটাকে বেশি গুরুত্ব দিয়ে দেয়। কারণ কি, এটাতে মোটামুটি সবার জন্য কি সেম। আরেকটা পার্ট এক্সট্রা ভাবে যুক্ত করে, এটা অনেকে হচ্ছে অভ্যস্ত না, কিন্তু এই পার্টটা আমি দেখছি যেখানে যে কম্বাইন টাইপের পরীক্ষা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন পরীক্ষা দিচ্ছি এই পার্টটা পাইছি, রিটেন এবিলিটি টেস্ট। এটা দেওয়াতে সুবিধাটা কি, এটা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ থেকে কোশ্চেন করা হয়। আর এটা এখানে যারা হচ্ছে ওই ডিপ্লোমা করছেন অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন অথবা এমএসসি করছেন, সবার জন্য এই তিনটা সাবজেক্ট কমন। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে একটু বেশিভাবে গুরুত্ব দিবেন। আমার কাছে মনে হচ্ছে যদি হচ্ছে তারা ইকুইভ্যালেন্ট চিন্তা করে যে হ্যাঁ এটা করা যাবে, তাহলে স্যাররা এটা করার সম্ভাবনা বেশি যে রিটেন এবিলিটি টেস্টটা দিয়ে দিবে, আর ডিপার্টমেন্টাল কোশ্চেন থেকে হয়তো বা 20 বা 30 মার্কস দিবে। ঠিক আছে, পার্সেন্টেজটা একটু কমায় নিয়ে আসবে। আর এই পার্ট থেকে কি টাইপের হয় একটু বলতেছি, তাহলে আমি ফার্স্টে শুরু করি একদম ফার্স্ট থেকে। তাহলে 1 নাম্বার টপিক যদি দেখি, যে নন ডিপার্টমেন্টাল পার্ট এমসিকিউ। তাহলে যেহেতু এইটা এবং রিটেনেবিলিটি টেস্টটা একটু বেশি ওয়েটেজ দেওয়ার সম্ভাবনা বেশি, তাহলে অ্যানালাইটিক্যাল ম্যাথটা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে এই সূত্রগুলো দেখে যাবেন। ঠিক আছে, আমার যারা এখানে ভর্তিকৃত আছেন তারা দেখবেন যে আপনাদের একটা লেকচার শিট দেওয়া হয়েছে, ওইখানে ম্যাথগুলো যে শিটটা আছে এটা ভালোভাবে করে যাবেন। ঠিক আছে, তাহলে ওই অ্যানালাইটিক্যাল ম্যাথের এই শিটটা করবেন। পাশাপাশি ইন্ডিয়ান বিক্স যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে ওই টপিক ধরে ধরে 5টা বা 10টা টপিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করে যাবেন। ঠিক আছে, ওকে। আর এই রিসেন্ট অ্যানালিটিক্যাল ম্যাথ যেগুলো আসছে, এনডব্লিউপিসিএল, তারপরে হচ্ছে পিওসিএল, এই কোশ্চেনগুলো একটু সলভ করে যাবেন। তারপরে আসি জিকে। জিকের মধ্যে নর্মাল জিনিসগুলো পড়বেন, পাশাপাশি রিসেন্ট সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে, জুলাই অভ্যুত্থান এবং এই রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে, এই 5-6 মাসের একটু ভালোভাবে দেখে যাবেন। বাংলা এজ ইউজুয়াল কোশ্চেন হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে বেশি আসে। ইংলিশও সেম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বেশি আসবে। তার মানে এখানে পড়ার মতো বা একটু সময় দেওয়ার মতো আছে অ্যানালিটিক্যাল ম্যাথ আর জিকে। আশা করি এইটুকু বুঝতে পারছেন নন ডিপার্টমেন্টাল পার্ট। এখন আসি হচ্ছে রিটেন পার্ট, মানে রিটেন এবিলিটি টেস্ট। এখানে বাংলাতে নর্মালি এরকম কোশ্চেন হইতে পারে যে বর্তমানে এই দেশের গার্মেন্টস সেক্টরের অবস্থা কি, অথবা এরকম জিজ্ঞেস করতে পারে যে ওই বর্তমান হচ্ছে আমাদের যে রেমিটেন্স আসতেছে, এই রেমিটেন্সের প্রবাহ আরো কিভাবে বৃদ্ধি করা যেতে পারে এই বিষয়ে আপনার মতামত দেন। অথবা এরকম কোশ্চেন করতে পারে যে এমপিএল এর যে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম গ্যাস লাইন, এটাকে হচ্ছে কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে, সারা বাংলাদেশে কিভাবে বিস্তৃত করলে এই জিনিসটা হচ্ছে ওই বাংলাদেশের জন্য ফ্রুটফুল হবে এবং সবার জন্য উপকৃত হবে এবং কোম্পানির লাভ হবে, অথবা আরো বাংলাদেশের হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে অথবা জিডিপিতে অবদান রাখবে, এইরকম কিছু কোশ্চেন করতে পারে। তার মানে একটা নর্মাল কোশ্চেন এই যে বাংলাতে এটা দিয়ে দিল, আর একটা নর্মালি বাংলার ক্ষেত্রে হয় কি বাংলা দিয়ে আছে ইংলিশে ট্রান্সলেট করতে বলে, ট্রান্সলেশনটা আসে সবার জন্য।
তাহলে ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশ থেকে বাংলাতে একটা ট্রান্সলেট দিয়ে দিতে পারবে, আরেকটা হচ্ছে ইংলিশে কোনো একটা প্যারাগ্রাফ আসতে পারে। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধে লিখেন। ঠিক আছে, রাইট দ্য ডিটেলস অফ ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, অথবা আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড এই পিস প্রাইজ নোবেল প্রাইজ 2006, এরকম আসতে পারে। তার মানে যে কোনো একটা বিষয়ে এই রিটেন এবিলিটি টেস্টটা করবে আপনার, যে আপনি কেমন লিখতে পারেন। তাহলে এটা ফোকাস রাইটিংও বলা হয়। তাহলে এই ইংলিশ, বাংলা, ম্যাথ, আর ম্যাথের মধ্যে নর্মাল রিটেন টাইপের ম্যাথ দিবে। এই ম্যাথ আসলে নর্মালি হচ্ছে পরিমাপ, তারপরে যেগুলো হচ্ছে বাস্তবিক, মানে এটা নর্মালি হচ্ছে অষ্টম শ্রেণীর যে বইটা আছে এই বইটা থেকে অনেক কিছু কমন পড়ে যায়। ঠিক আছে, আর লাভ ক্ষতির ম্যাথ, পরিমাপ, এই তিনটা পার্টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে বাংলা, ইংলিশ, ম্যাথ, এই তিনটা রিটেন এবিলিটি টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপরে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানান, আমি ওই অনুযায়ী আনসার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তার মানে বাংলাতে ধরতে পারেন যে মনে করেন 2টা কোশ্চেন আসলো, ইংলিশে 2টা, ম্যাথে 2টা, তাহলে এটা হচ্ছে সবার জন্য কমন, এই পার্টটা সবার জন্য কমন। ঠিক আছে, এখানে মোটামুটি 80% চলে আসলো, আর 20% বা 30% দিল ডিপার্টমেন্টাল পার্ট। ডিপার্টমেন্টাল পার্টে আমি একটা পরীক্ষা দিছিলাম, এই এখানে দেখবেন যে এই টাইপের একটা এই বিপিআই অথবা আরো 2-3টা এক্সাম দিছিলাম যতদূর মনে আছে বাহিরে। ঠিক আছে, ইডেনে একটা পরীক্ষা দিয়েছিলাম, আর একটা কোন একটা কলেজের পরীক্ষা ছিল। ওইখানে যে কাজটা করি, যে কয়েকটা মিলিয়ে ছিল, ওই যে সিভিল এভিয়েশনের সময় ছিল, এটা হচ্ছে ফিজিক্স দিয়ে 3-4টা কোশ্চেন থাকে, কেমিস্ট্রি দিয়ে এরকম কোশ্চেন থাকে, এরকম পার্ট বাই পার্ট কোশ্চেন থাকে, ওই অনুযায়ী হচ্ছে মানে একটাই খাতা থাকবে, ওইখানে হচ্ছে আনসার করতে হয়। আরেকটা কাজ করে বুয়েট প্যাটার্ন এখন কেমন করে বোঝা যাচ্ছে না, তবে এরকম হয় যে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিছে, এই কোশ্চেনগুলো থেকে আপনার ডিপার্টমেন্টাল ওয়াইজ অর্থাৎ যে কোনো 2টা বা 3টা আনসার করে, এরকম আসতে পারে। অর্থাৎ সব মিলায়ে প্রত্যেকটা থেকে 2টা করে কোশ্চেন দিচ্ছে, আপনি মন চাইলো আপনি হচ্ছে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি অন্য একটা পার্ট ভালো পারেন কেমিস্ট্রি থেকে, এটা আনসার করতে পারবেন, বাধ্যবাধকতা নেই, সমস্যা নেই যদি একসাথে করে আসে যে কোনো 2টা আনসার করেন, অর্থাৎ সবগুলো থেকে কমন করে ফেলতে পারেন। আরেকটা করতে মানে আছে, সেটা হচ্ছে পিওসিএল এর সময় ওই যে রিসেন্ট যে পরীক্ষাটা হচ্ছে, আলাদা আলাদা কোশ্চেন দিচ্ছে, মেকানিক্যালের জন্য আলাদা, ইলেকট্রিক্যালের জন্য আলাদা, কেমিক্যালের জন্য আলাদা। এরকম করার যেহেতু রিসেন্ট পরীক্ষা হয়েছে এবং এরকম ওয়েট প্যাটার্নে হয়েছে, তাহলে আশা করা যাচ্ছে এটা হওয়ার সম্ভাবনাও আছে। অতএব মানে এখানে একসাথে এতগুলো সাবজেক্ট হওয়ার ক্ষেত্রে আমরা নিজেরা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে এক্সাক্ট কি সলিউশন হবে। তো অতএব সামারিটা আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, যেরকমই হোক না কেন প্রিপারেশনটা হবে মোটামুটি এই টাইপের। 7 মিনিট হয়ে গেছে। তাহলে বুয়েটে যেহেতু পরীক্ষা হচ্ছে, এখানে আপনি পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা মনে হয় 10টা থেকে 11টা পর্যন্ত, আরেকবার মিলিয়ে নেবেন। আচ্ছা, এখানে পার্ট 1 নন ডিপার্টমেন্টাল পার্ট, এখানে সবার জন্যই সেম এবং সব সময় আসে, এটা নিয়ে কারো কোনো হেডেক হওয়ার কথা না। তারপরে অ্যানালাইটিক্যাল ম্যাথ আর জিকে, এই দুইটাকে একটু বেশি গুরুত্ব দিবেন। রিসেন্ট যে কোশ্চেনগুলো আসছে এগুলো প্র্যাকটিস করবেন, আমার লেকচার শিটটা প্র্যাকটিস করবেন, ইন্ডিয়ান মিক্স ওয়েবসাইটটা থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করবেন। সব মিলিয়ে একদিনের জন্য বা 5 ঘন্টা থেকে 6 ঘন্টা একদম সূত্র সহ, মানে টু দা পয়েন্টে, মানে জাস্ট রিভিশন। এখানে তো এখন যে সময়, এই সময় তো আর বেশি করার টাইম নেই, রিভিশনটা একটু ভালোভাবে দিয়ে যাবেন। জিকে রিসেন্টটা 2-3 ঘন্টা এই একটু উল্টায় পাল্টায় দেখে দেবেন, বাকিগুলো এজ ইউজুয়াল। আচ্ছা, রিটেনেবিলিটি টেস্টের মধ্যে এটা এক্সট্রা ভাবে যুক্ত হইতে পারে এবং এটা সম্ভাবনা অনেক বেশি। তাহলে বাংলার ক্ষেত্রে এরকম যে আপনি একটু লেখার ধরনটা, বিশেষ করে বাংলাতে সমস্যা হবে না, ইংলিশটার ক্ষেত্রে একটু প্র্যাকটিস করে যাবেন, ফোকাস রাইটিং বা কয়েকটা ওই কোশ্চেন যে কিভাবে লিখতে হয় একটু প্র্যাকটিস করে যাবেন। ম্যাথের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর বই থেকে পরিমাপ, লাভ ক্ষতির এই রিটেন ম্যাথগুলো একটু ভালোভাবে দেখে যাবেন, এটা। আচ্ছা, এইটাও সেম, মানে ভাগ ভাগ করে নেবেন, যে এটা মাত্র এই 1-2 ঘন্টা করে করে 6 ঘন্টা দেখবো, আর এটা 2 ঘন্টা দেখবো, এরকম করে অল্প অল্প সময় নিয়ে নিয়ে একটু ভাগ করে সবই একটু দেখে যাবেন যেহেতু কোশ্চেন। এবং এইভাবে দেখে গেলে দেখবেন এই মাত্র কোনো একটা যদি কিছু টপিক কমন পড়ে যাবে, আপনি অভ্যস্ত থাকেন বা আগে থেকে প্রস্তুত থাকেন, পরীক্ষার হলে দেখবেন পরীক্ষাটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, অতএব মানে স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট। আর ডিপার্টমেন্টাল কোশ্চেনের জন্য আমি পার্সোনালি সাজেস্ট করবো অন্যান্য সাবজেক্ট যাই থাকুক না কেন আপনি তার ওইটা পড়তে পারবেন না। ঠিক আছে, আপনি আপনার মতো করে যে যে সাবজেক্টে আছেন ওই সাবজেক্টটা টু দা পয়েন্টে পড়বেন। তার মধ্যেও এই মেকানিক্যালের ক্ষেত্রে ড্রয়িংটা ভালো করে দেখে যাবেন, এটা আসার সম্ভাবনা আছে। আর থিওরি টাইপের কিছু কোশ্চেন আসে, আর সাইকেল এবং ডায়াগ্রাম আর থার্মোডাইনামিক্স, এটা মোটামুটি অনেকের জন্যই কমন, কেমিক্যাল, কেমিস্ট্রি এগুলো সবার জন্যই। তাহলে থার্মোডাইনামিক্সের যে ইঞ্জিনের মধ্যে এসআই ইঞ্জিন, এই সিআই ইঞ্জিন এবং এদের ডায়াগ্রাম, অটোসাইকেল, ডিজেল সাইকেলের যে ডায়াগ্রামগুলো আছে এটা খুব ভালোভাবে এবং সূত্রগুলো খুব ভালোভাবে দেখে যাবেন। তার মানে থার্মোডাইনামিক্সটা সবাই দেখে যাবেন, পাশাপাশি ড্রয়িং আর ফ্লুইড মেকানিক্স থেকে অল্প কিছু পার্ট দেখবেন। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে টোটাল
কোম্পানিটা হচ্ছে পেট্রোলিয়ামের লাইনের ডিজাইন করে, তাহলে ফ্লুইড মেকানিক্স ফ্লো, গ্যাস ফ্লো হচ্ছে, তাহলে ফ্লুইডের বা পাইপের ডিজাইনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এটা কোন জায়গায় পাবেন, রিসেন্টলি যে পিওসিএল এর যে কোশ্চেন আসছে এরকম একটু দেখে যাবেন, সূত্রগুলো দেখে যাবেন। তাহলে ফ্লুইড মেকানিক্সটা ইম্পর্টেন্ট, আর ভেক্টর মেকানিক্স মানে সূত্রগুলো একবার দেখে গেলেন। ঠিক আছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো। আর বাস্তবিক অর্থে বা সবসময় আমি বলি যে মেকানিক্যালের একটা কাজ করবেন, একটা সূত্রের খাতা বানাবেন। সূত্র মানে যে কোনো চ্যাপ্টার, শুধু এই কয়েকটা চ্যাপ্টার না, সবগুলো চ্যাপ্টারেরই সূত্রগুলো একবার চোখ বুলায় যাবেন, যাতে পরীক্ষার হলে সূত্রের কারণে কোনো ম্যাথ মিস না যায়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে ভেক্টর মেকানিক্স আর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের ক্ষেত্রে বিপিআই এর 2020 সালের কোশ্চেনটা প্র্যাকটিস করবেন, এমপিএল 2021 সালের, পিওসিএল 2024 সালের। এমপিএল 2021 সালের একটা কোশ্চেন নিয়ে অনেকের কনফিউশন আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ইমরান ভাই নতুন এডিশনে হয়তো বা ঠিক করে দিচ্ছে, আগের এডিশনে একটু ভুল আছে, মানে ভুল ছিল। এমপিএল 2021 সালের কোশ্চেন, এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা ছিল এরকম যে এখানে দেয়া আছে 100 কেজি, কত 100 কেজি দিয়ে এই জায়গায় একটা পুলি দিয়ে এরকম ঝোলানো আছে এম নট, এম নটের ভ্যালু কত, আর এখানে কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে এটা ভেক্টর মেকানিক্স এর একটা কোশ্চেন, আমি রিসেন্ট ভেক্টর মেকানিক্স এর ক্লাসে এটা করাই দিছি, যারা হচ্ছে ক্লাস করেননি তাদের জন্য বলতেছি, বা যারা ভর্তিকৃত না। 100 কেজি, এটাই এম নটের মানটা, এখানে এম নটের ভ্যালু কত এটা বের করতে বলছে। এটা হচ্ছে আপনার মূল আনসারটা বের করা লাগবে। তাহলে যে কোনো জায়গায় এই ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম, যে এই যে পার্টটা আছে এখান থেকে আপনার ফোর্স গুলো ভাগ করে ফেলবেন। যদি কোনো বস্তু, বোঝা যাচ্ছে এখানে লেখা ছিল যে এটার মিউএস এর ভ্যালু 0.3, এবং এটা এই মাধ্যমে এটা হচ্ছে স্থিতিশীল অবস্থায় আছে, মানে স্থির অবস্থায় আছে, কোনো দিকে মুভমেন্ট করতেছে না। তাহলে স্থির অবস্থায় ধরে আছে, এটার ওজনটা কি একটা পোরশন নিচে কাজ করতেছে, তারপরে এখানে স্থির অবস্থায় ধরে আছে মানে কি উপরের দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। আরেকটা বল, এটা যদি এখানে পুলি থেকে কোনো ঘর্ষণ কাজ না করে এদিকে কাজ করতেছে কি, এটাই যদি এইভাবে বর্ধিত করে এম নট। এই হচ্ছে আপনার মোল। যদি নিচে নামে ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে, আর যদি উপরের দিকে ওঠে তাহলে ঘর্ষণ বল নিচের দিকে হবে, অর্থাৎ যে দিকে বস্তুটা মুভমেন্ট করবে তার বিপরীতে হবে ঘর্ষণ বল। সবসময় 180 ডিগ্রি কোণে ঘর্ষণ বল কাজ করে। আচ্ছা, তাহলে এখন আপনার এই বস্তুটা যেহেতু স্থির, তার মানে ওজন চাইবে নিচে নামাই দিতে, কিন্তু ঘর্ষণ বলটা কি উপরে ধরে রাখছে, আর এই এম নটের বলটা উপরে ধরে রাখছে। তাহলে আপনি ফ্রি বডি ডায়াগ্রাম, ওজন সবসময় বরাবর নিচের দিকে কাজ করে, আলাদাভাবে অঙ্কন না করলে হবে, এখানে অঙ্কন করে দেবেন। তাহলে এমজি তার ওজন নিচে কাজ করতেছে, আর যেহেতু এটা হচ্ছে তল, তার মানে এই তল বরাবর উপাংশে ভাগ করবেন। তাহলে এখানে দেখেন একটা হচ্ছে এইভাবে ভাগ করবেন, এটার লম্ব, তাহলে এখানে 20 ডিগ্রি হলে এটাও 20 ডিগ্রি, এটা আশা করি সবাই জানেন যে এটা সব মিলে 90 ডিগ্রি, এখান থেকে এটা যোগ করলে এটার এটা 90 ডিগ্রি, তাই হিসাবে 20 ডিগ্রি। আর না পারলে এটা কমেন্ট করেন, আমি আলাদাভাবে আর একদিন বুঝাই দেবো। ক্লাসে অবশ্য বোঝানো হয়েছে এমজি কস থিটা, এই উপাংশ যার সাথে থিটা থাকবে সেটা কস, আরেকটা উপাংশ কি এইদিকে এমজি সাইন থিটা। যখনই আপনি এমজি কস থিটা এবং এমজি সাইন থিটা এই এমজিটাকে ভাগ করে দিচ্ছেন, তার মানে এই বলটা আলটিমেটলি ভেনিশ হয়ে গেছে, মানে এটাকেই দুইটা উপাংশে ভাগ করে দিচ্ছেন। তার মানে এখানে কি কি বল আছে খেয়াল করে দেখেন, এমজি সাইন থিটা নিচের দিকে, এম নট উপরের দিকে, এফ এস উপরের দিকে, আর এই বরাবর এমজি কস থিটা। আর এই তলের উপর সবসময় কি জানি আমরা, একটা উলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে, আর দ্বারা প্রকাশ করা যায়, এন দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আর সমান হবে হচ্ছে, যদি আর এর ভ্যালুটা আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি এমজি কস থিটা, আর সমান এমজি কস থিটা, এই বরাবর কাজ করতেছে, এটা যতটুকু এটা ততটুকু, এই জন্যই বস্তুটা এখানে স্থির আছে, নাহলে ভিতরে চলে যাইতো অথবা আর বেশি হলে উপরে উঠে যেত, ব্যাস। আর এই দিক বরাবর ব্যালেন্স অবস্থায় আছে, তার মানে এখানে আরেকটা সূত্র কি লেখা যায়, উপরের দিকে কি কি ফোর্স আছে, এম নট প্লাস এফ এস, এম নট প্লাস এফ এস ইকুয়াল, এই যে নিচেরটা এমজি সাইন থিটা, এই দুটো ইকুয়াল দেখে কি বস্তুটা স্থির অবস্থায় আছে। আশা করি এইটুকু বুঝতে পারছি। এই হচ্ছে আপনার মূল বেসিক, এটুকু ঠিক থাকলে বাকি মান হয়ে যাবে। 100 কেজি এখানে মান বসায় দিবেন। আর এফএস এর ভ্যালু কত, এটা আপনারা সবাই জানেন, স্থির ঘর্ষণ বলের সূত্র কি, মিউএস আর, মিউএস আর। তাহলে মিউএস এর ভ্যালু কত ছিল 0.3, তাহলে 300 ইনটু 9.81 ইনটু cos 20 ডিগ্রি। তাহলে এখান থেকে মান বের করেন, এফএস এর ভ্যালু আসে 2.5 নিউটন, এটাই নিউটনে, আর যদি কেজিতে রাখেন কেজিতে হবে। তাহলে এফএস এর মান বসায় দেবেন, এমজি 100 9.81 sin 20 ডিগ্রি। তাহলে এখান থেকে মান বের করলে দেখবেন যে 100 9.81 sin 20 ডিগ্রি মাইনাস এফএস, এফএস এর ভ্যালু এখানে বসায় দেন। তাহলে এম নটের ভ্যালু আসবে হচ্ছে
58.01 বা এরকম। ঠিক আছে, আশা করি এটাই মানে বুঝতে পারছেন। যদি কেউ এটা কেজিতে রাখেন তাহলে কেজি ওয়েট লিখে দিবেন, তাহলে আনসার হবে। আর নিউটন বললে নিউটন লিখে দিবেন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মোটামুটি গাইডলাইন্সটা বুঝতে পারছেন। একদম ফোকাসিং ভাবে যদি আমি বলি, আপনারা এজ ইউজুয়াল নন ডিপার্টমেন্টাল পার্ট যা প্রিপারেশন নিচ্ছেন তাই নেবেন। আর ডিপার্টমেন্টাল পার্ট মেকানিক্যালের জন্য যা নিচ্ছেন তাই। মেকানিক্যালের মধ্যে এক্সট্রা ভাবে গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা, ড্রয়িংটা, আর হচ্ছে যত সাইকেল ডায়াগ্রাম গুলো আছে আমার আলাদাভাবে লেকচার শিটই আছে, ওই লেকচার শিটটা ভালোভাবে পড়লেই হয়ে যাবে। আর ফ্লুইড মেকানিক্স যেহেতু পাইপলাইনের ডিজাইন, আর এই তিনটা কোশ্চেনে ভালোভাবে সলভ করবেন। এই রিলেটেড আর একটু সলভ করে যেতে পারেন, সময় খুবই কম। অতএব আজকে একটা রুটিন করে 2 ঘন্টা করে ভাগ করে প্রত্যেকটা টপিকে একটু একটু করে দেখে যাবেন। এই রিটেন এবিলিটি টেস্টটা বিশেষ করে এটা একদম নতুন হতে পারে, অনেকে অভ্যস্ত না, তাহলে এই পার্টটা আপনি ফার্স্টে দেখেন। আজকে রাতে এটা একটু দেখে ফেলেন 6 ঘন্টা বা 8 ঘন্টা সময় নিয়ে। বাকি হচ্ছে এই কোশ্চেনগুলো দেখে ফেলেন। আর তারপরে এই ডিপার্টমেন্টাল তো পড়ছেন এতদিন, যা পড়ছেন তাই, এগুলো একটু গুরুত্ব দিবেন। আর নন ডিপার্টমেন্টাল ইন্ডিয়ান বিক্স চ্যানেল থেকে আর যেভাবে বললাম এভাবে একটু প্র্যাকটিস করবেন। আশা করি জিনিসটা কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। প্রেশার নিয়েন না, একটু ভাগ করে মানে কোশ্চেনটার সাথে অভ্যস্ত হয়ে গেলে প্রত্যেকটা টপিকগুলো একটু গুরুত্ব দিয়ে দেখে গেলে এর মধ্যেই পরীক্ষার হলে যখন কোশ্চেনটা পাবেন মনে রাখবেন, যেহেতু কম্বাইন্ড কোশ্চেন অনেক হার্ড হইতে পারে, অনেক সহজ হতে পারে, এটা আপনি জানেন না। হার্ড বা সহজ যাই হোক না কেন, আপনি চিন্তা করবেন ওই জায়গাতে সর্বোচ্চ এফোর্টটা পরীক্ষার হলে দিয়ে আসবেন, মানে প্যানিক না হয়ে। আমাদের এইখানে ভাই আছে যে হচ্ছে মানে খুবই বাজে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, পিওসিএল, তারপরে ওনার হচ্ছে ভাইবা দিচ্ছে, রেজাল্ট যদিও হয়নি, হয়েও যেতে পারে। তার মানে বিষয়টা হচ্ছে জাস্ট ওই সময় মাথাটা ঠান্ডা রাখছে। উনি বলতেছে যে নন ডিপার্টমেন্টাল পার্টটা আমি ঠান্ডা মাথায় সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আমার মনে হয় ওই জন্য চলে আসছে। তার মানে কখন কার কি হয় বা কোনো একটা ম্যাথ একটু তাড়াহুড়া মানে ওই সময় ব্রেনে কাজে লাগাইছেন, হয়ে গেছে, আপনার চান্স হয়ে যাবে। অতএব সবার প্রতি শুভকামনা থাকলো, কেউ মানে প্যানিকড হবেন না। আপনি আপনার মতো করে অ্যাজ ইউজুয়াল প্রিপারেশনটা নেন। আর রিটেন এবিলিটি টেস্টটা এই অল্প সময় দিয়ে একটু দেখে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, যারা হচ্ছে আমার ভর্তিকৃত আছেন আলহামদুলিল্লাহ, আর যারা ভর্তি হইতে চান অনেকে জিজ্ঞাসা করেন যে কোর্স আমার অলরেডি ওয়েস্টটা হচ্ছে এই রানিং বেস অ্যাভেলেবল আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যালদের জন্য। আর অন্য যে কোনো সাবজেক্টে নন ডিপার্টমেন্টাল পার্টে ভর্তি হতে পারবেন। আর স্পেশাল ডিসকাউন্ট অফারটাও অ্যাভেলেবল আছে আমার কাইসার জব প্রিপারেশন বুলেটিন এই ইউটিউব চ্যানেল, এখানে ক্লাসগুলোও দেখতে পারবেন, ফ্রি ক্লাসগুলো। আর যে কোনো সমস্যা বা কোনো কিছু পেজে আপনারা নক দিতে পারেন, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক দিলেও হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।